জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী। মার্কিন সিনেটে $70 বিলিয়ন অভিবাসন বিল পাস। ধর্মেন্দ্র প্রধানকে সরাতে হবে, যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছে আমি প্রীতিলতা গুপ্তা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের নতুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। শত শত শিক্ষার্থী ও তরুণ পেশাদারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিক্ষোভে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়। সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া এই আন্দোলন এখন রাজপথে নেমে এসেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শনিবার দিল্লির যন্তর মন্তরে জড়ো হন ককরোচ জনতা পার্টির সদস্য ও সমর্থকরা। বিক্ষোভে অংশ নেওয়া বেশিরভাগ অংশগ্রহণকারী ছিলেন শিক্ষার্থী ও তরুণ পেশাদার। অনেকে ককরোচের মুখোশ পরে ও ফুল হাতে নিয়ে মিছিলে অংশ নেন। স্কুল পড়ুয়া শিশুরাও অভিভাবকদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয়। বিক্ষোভকারীরা নিট, সিবিএসই, কিউইটি ও এসএসসি সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে স্লোগান দেন। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শনিবার সকালে দিল্লিতে পৌঁছে সরাসরি বিক্ষোভস্থলে যান। এর আগে তিনি সমর্থকদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ পরিচালনার আহ্বান জানান। এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে তিনি অংশগ্রহণকারীদের বই ও জাতীয় পতাকা নিয়ে আসতে উৎসাহিত করেন। পুলিশ সদস্যদের ফুল দিয়ে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতেও সমর্থকদের অনুরোধ করেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে ফিরে এই আন্দোলনে যোগ দেওয়া দীপকে বারবার এটিকে একটি শান্তিপূর্ণ সাংবিধানিক আন্দোলন হিসেবে বর্ণনা করেছেন। বিক্ষোভকে ঘিরে দিল্লি জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ জানায় আয়োজকরা যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি পেয়েছেন, তবে ইন্দিরা গান্ধী বিমানবন্দর, প্রধান রেলওয়ে স্টেশন এবং আন্তঃরাজ্য বাস টার্মিনালে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়। বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি বলেন, দীপকে গ্রেপ্তার করা হলে তিনি 6 সপ্তাহের অনশনে বসবেন। ককরোচ জনতা পার্টির উদ্ভব হয়েছে এক বিশেষ প্রেক্ষাপটে। গত মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি শুনানিতে কিছু ব্যক্তিকে ককরোচ ও পরজীবী বলে উল্লেখ করেন। সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুরু হওয়া ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলনই এখন পরীক্ষায় জবাবদিহিতার দাবিতে সংগঠিত রাজনৈতিক শক্তিতে রূপ নিয়েছে। পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন ভারতের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে। অনলাইনের ব্যঙ্গ থেকে রাজপথের বিক্ষোভে পরিণত হওয়া ককরোচ জনতা পার্টি আগামী দিনে কতটা প্রভাব বিস্তার করতে পারে সেটা এখন দেখার বিষয়। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নিয়ে এবার এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিবাসীদের দেশছাড়া করতে প্রায় 27 লাখ জীবিত মানুষকে মৃত তালিকাভুক্ত করার একটি গোপন পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে, যা নিয়ে বর্তমানে ওয়াশিংটনের রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা এসএসের সাবেক দীর্ঘদিনের কর্মী জেরেমিয়া শফোর্ড মার্কিন সিনেট কমিটিতে একটি বিস্ফোরক হুইসেল ব্লোয়ার রিপোর্ট জমা দিয়েছেন। শফোর্ডের দাবি, ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিওজি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ ডিএইচএস যৌথভাবে এই নীল নকশা তৈরি করেছিল। পরিকল্পনা অনুযায়ী প্রায় 27 লাখ মানুষকে সোশ্যাল সিকিউরিটির ডেথ মাস্টার ফাইল বা মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল অভিবাসীদের জীবনকে চরম দুর্বিষহ করে তোলা, যাতে তারা বাধ্য হয়ে দেশ ছাড়ে অথবা সরকারি দপ্তরে যোগাযোগ করতে এলে তাদের আটক করে ডিপোর্ট বা বহিষ্কার করা যায়।
সফট এই কলটিকে তার ২৫ বছরের কর্মজীবনের সবচেয়ে হতাশাজনক এবং স্তম্ভিত করার মতো ঘটনা বলে উল্লেখ করেছেন। এই পরিকল্পনার ফলে শুধু অভিবাসী নয়, বেশ কিছু মার্কিন নাগরিকের জীবনও বিপন্ন হতে পারত, কারণ এই তালিকায় নাম ওঠা মাত্রই একজন ব্যক্তি মার্কিন অর্থনীতির ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতেন। ফলে তাদের ব্যাংকিং সুবিধা, বেতন এবং অন্যান্য সরকারি ভাতা পাওয়ার সুযোগ চিরতরে বন্ধ হয়ে যেত। তবে পরিকল্পনাটি শেষ পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন হয়নি, যদিও গত বছর প্রায় ৬,১০০ জন অভিবাসীকে পরীক্ষামূলকভাবে এই মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে রিপোর্টে জানা গেছে। এদিকে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের একজন মুখপাত্র সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন তারা এমন কোনো তালিকা তৈরি করেননি এবং তাদের অভ্যন্তরীণ ডেটা নিরাপত্তা ও সত্যতা বজায় রাখতে সর্বোচ্চ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রয়েছে। অন্যদিকে ডোমিনিকান বা অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ DHS জানিয়েছে জননিরাপত্তা রক্ষা এবং করদাতাদের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য আদান প্রদান অত্যন্ত জরুরি। ইলন মাস্কের এই ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি টিমের বিরুদ্ধে এর আগেও সাধারণ মানুষের সংবেদনশীল তথ্য অপব্যবহারের অভিযোগ এনেছিলেন আরও দুজন হুইসেল ব্লোয়ার। সাম্প্রতিক এই ঘটনা নিয়ে বিরোধী ডেমোক্র্যাট শিবির ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করছে। ATV USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতা ও রাজনৈতিক বিশেষজ্ঞদের দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন সিনেটে পাশ হল বহুল আলোচিত $70 বিলিয়ন অভিবাসন বিল। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়নকারী সংস্থাগুলোর তহবিল জোগাতে শুক্রবার ভোরে তীব্র বিতর্কের পর বিলটি পাশ হয়। তবে বিল পাশের চেয়েও বড় আলোচনায় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ট্রাম্পের বিতর্কিত সেটেলমেন্ট ফান্ড বা ক্ষতিপূরণ তহবিল স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রচেষ্টা বাতিল হয়ে যাওয়া। বিশেষজ্ঞদের মতে এই বিল পাশের মাধ্যমে ট্রাম্পের প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণে বড় জয় পেলেও রাজনৈতিকভাবে বড় ধরনের নৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বিস্তারিত জানবো সাইম সুব্র প্রতিবেদনে। This bill as amended is passed. টানা কয়েক সপ্তাহের রাজনৈতিক অচলাবস্থা এবং তীব্র বাদানুবাদের পর শুক্রবার ভোর ৫টার ঠিক আগে ৫২-৪৭ ভোটে বিলটি পাশ হয়। সরকারি তহবিল না থাকায় গত ফেব্রুয়ারি মাস থেকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এবং বর্ডার পেট্রোল নিয়মিত বাজেট ছাড়া চলছিল। এই বিলের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য ট্রাম্পের অভিবাসন দপ্তরগুলোর অর্থায়ন নিশ্চিত করা হলো। তবে বিলটি পাশ করা সহজ ছিল না। ট্রাম্পের একটি ব্যক্তিগত মামলার সমঝোতা থেকে তৈরি হওয়া $1.776 বিলিয়ন একটি বিশেষ তহবিল আইনগতভাবে নিষিদ্ধ করার জন্য ডেমোক্রেট এবং বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর একাধিক সংশোধনী প্রস্তাব আনে। সারা রাত ধরে চলা নাটকীয় বিতর্কের পর রিপাবলিকানরা খুব সামান্য ব্যবধানে সেই নিষেধাজ্ঞাগুলো রুখে দিতে সক্ষম হন। বিলের ভাগ্য এখন ঝুলে আছে প্রতিনিধি পরিষদের ওপর, যেখানে আগামী সপ্তাহে এটি উত্থাপন করা হতে পারে। বিতর্কের মূল কেন্দ্রে রয়েছে $1.776 বিলিয়ন একটি তহবিল। ট্রাম্পের আয়কর বিবরণী ফাঁসের ঘটনায় IRS এর বিরুদ্ধে ট্রাম্পের দায়ের করা মামলার সমঝোতা অংশ হিসেবে এই তহবিল গঠিত হয়েছিল। ট্রাম্পের দাবি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া তার সমর্থকদের এই তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সবচেয়ে নাটকীয় মুহূর্ত তৈরি হয় যখন লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি একটি সংশোধনী প্রস্তাব আনেন। তার প্রস্তাব ছিল এই তহবিলের অর্থ ট্রাম্প সমর্থকদের না দিয়ে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিল আক্রমণে আহত পুলিশ সদস্যদের চিকিৎসায় দেওয়া হোক, কারণ ট্রাম্পের এই তহবিল থেকে ক্যাপিটল হিলে হামলাকারী আসামিরাও অর্থ পেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু শেষ মুহূর্তে রিপাবলিকানদের দলীয় ঐক্যের চাপে ক্যাসিডির এই মানবিক প্রস্তাবটি ভেস্তে যায়। গত জানুয়ারি মাসে ফেডারেল এজেন্টদের গুলিতে 2 বিক্ষোভকারী নিহতের পর ডেমোক্রেটরা অভিবাসন আইনে বিচার বিভাগীয় ওয়ারেন্ট এবং কর্মকর্তাদের জবাবদিহিতার দাবি তুলেছিল। কিন্তু এই বিলে সেই মানবিক ও আইনি সুরক্ষার বিষয়টি উপেক্ষিত রয়ে গেছে। অর্থায়ন নিশ্চিত হলেও সীমান্তে সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা কতটা বজায় থাকবে তা নিয়ে বড় প্রশ্ন রয়ে গেল। নির্বাচনের বছরে এই বিলটি পাশ করে রিপাবলিকানরা সীমান্তে তাদের কঠোর অবস্থানের বার্তা দিতে পারলেও ট্রাম্পের বিতর্কিত অনুসারীদের অর্থায়নের পথ খোলা রেখে সাধারণ ভোটারদের কাছে কতটা গ্রহণযোগ্য হতে পারবে তা আগামী সময়ই বলে দেবে। সায়েম শুভ, ATV USA, নিউ ইয়র্ক। এবার মশা থেকে বাঁচতে হেলিকপ্টারে উড়ে উড়ে ওষুধ ছিটানোর অভিনব উদ্যোগ নিয়েছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। গরমের শুরুতেই নগরবাসীকে মশার কামড় থেকে রক্ষা করতে এবং মারাত্মক ওয়েস্ট নাইল ভাইরাসের ঝুঁকি কমাতে আকাশপথে এই বিশেষ অভিযানে নেমেছে নিউ ইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্ট। সিটির 4 বড় ব্রঙ্কস, ব্রুকলিন,
কুইন্স এবং স্ট্যাটেন আইল্যান্ডের জনবসতিহীন জলাভূমি ও পার্কগুলোতে হেলিকপ্টারের সাহায্যে মশার লার্ভা ধ্বংসকারী ওষুধ বা লার্ভিসাইডিং ছিটানো হবে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী আগামী 8 জুন থেকে 10 জুন প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে এই আকাশপথের কার্যক্রম চালানো হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে তা পিছিয়ে 11, 12 অথবা 15 জুন পরিচালনা করা হতে পারে। এ বিষয়ে সিটির স্বাস্থ্য কমিশনার ডক্টর অ্যালিস্টার মার্টিন জানিয়েছেন, মশাবাহিত রোগ প্রতিরোধ করার আসল উপায় হল মশা ডানা মেলার আগে তাদের ধ্বংস করা। মশার বংশবৃদ্ধি রুখতেই এই আগাম নজরদারি ও নিয়ন্ত্রণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সিটির জনবসতিহীন মূলত জলাশয় ও পার্ক সংলগ্ন এলাকাগুলোতেই অভিযানের আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রঙ্কসের পেহলাম বে পার্ক, ব্রুকলিনের মেরিন পার্ক, ফ্রেশ ক্রিক বেসিন, কুইন্সের অ্যালিপন্ট পার্ক, কলেজ পয়েন্ট ও কিসেনা পার্ক এবং স্ট্যাটেন আইল্যান্ডের ফ্রেশ কিলস ও ব্লু হের্ন পার্ক সহ আরও কিছু নির্দিষ্ট জীবকোড এলাকা। পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই অভিযানে মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা বা ইডি এর অনুমোদিত লার্ভিসাইড ব্যবহার করা হচ্ছে, যা মানুষ, গৃহপালিত পশু কিংবা অন্যান্য বন্যপ্রাণীর জন্য মোটেও ক্ষতিকারক নয়। যদিও এই ওষুধ মানুষের জন্য ক্ষতিকর নয়, তবুও সতর্কতা স্বরূপ ওষুধ ছেটানোর সময় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সরাসরি খোলা জায়গায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘরের আশপাশে পানি জমে থাকা রোধ করতেও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। মশার বিরুদ্ধে সিটির এই বার্ষিক আকাশযুদ্ধ নগরবাসীকে কতটা স্বস্তি দেয় সেটি এখন দেখার বিষয়। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, স্বাস্থ্যমন্ত্রী। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। এ সময় 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায় ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না, নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই। শনিবার দুপুরে রাজধানীর পল্টনের একটি রেস্টুরেন্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত দক্ষিণের জানালা উদ্বোধন এবং নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কাঠামোগত পরিকল্পনাগুলোকে পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। প্রকল্প শেষ মানে কাজ শেষ এমন নয়। তিনি বলেন, ঢাকার পানি ভয়াবহ, পান করার যোগ্য নয়, এটাকে বিশুদ্ধ করতে হবে। ভূমিকম্প হলে দেবে যেতে পারে। বুড়িগঙ্গা ও তুরাকে কি ঠিক করা যায় কিনা, এইসব সমস্যার সমাধান করতে হবে। ড্রেনেজ ব্যবস্থা নিয়ে মির্জা ফখরুল বলেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে ড্রেন তৈরি করা হয়, কিন্তু তা পানি প্রবাহের অযোগ্য হয়ে পড়ে। ঢাকা শহরে যাতে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে এমন পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মির্জা ফখরুল। ডেঙ্গু প্রতিরোধে আগামী 2 থেকে 3 দিন পর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শনিবার সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিনি 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দেন। কোনো প্রতিষ্ঠানের মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানার আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে 2 থেকে 3 দিন পর পর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এবারে ডেঙ্গুর প্রজাতি ও ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসকেরা আশঙ্কা করছেন এবারে ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ, যার নাম হবে হেমোরেজিক। এই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রোগীর শরীরে রক্তক্ষরণও হতে পারে, তাই সবাইকে আগে থেকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 17 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে যমুনা সেতু টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পোহাতে হয়েছে যাত্রীদের। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে। গরমে নাভিশ্বাস যাত্রীদের।
বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার তাড়া ছিল সবার, ছিল পরিবারের সঙ্গে কাটানো আনন্দময় সময়ের স্মৃতি। কিন্তু উত্তরাঞ্চলের হাজারো মানুষের কাছে সেই আনন্দ ম্লান হয়ে গেছে যমুনা সেতু ও এর দুই প্রান্তে দীর্ঘ যানজট, অস্বস্তিকর অপেক্ষা আর সীমাহীন ভোগান্তির কাছে। গত 24 মে থেকে শুরু হওয়া অতিরিক্ত যানবাহনের চাপ ঈদের আগে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ বাড়িয়েছিল। ঈদের পর কর্মস্থলে ফেরা মানুষের ঢলে সেই সংকট আরও প্রকট হয়েছে। শনিবার সকালে মহাসড়কের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা হতে টাঙ্গাইলের পৌলি এলাকা পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে। এতে শত শত বাস, ট্রাক, পণ্যবাহী যান ও ব্যক্তিগত গাড়ি ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা গরমে ভোগান্তিতে পড়েন। এদিকে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যমুনা সেতু এলাকায় বিকল হওয়া যানবাহন সরিয়ে নেওয়া এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদ পরবর্তী কর্মস্থলমুখী মানুষের চাপ এবং উত্তরাঞ্চলগামী যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় মহাসড়কে যান চলাচলে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এর মধ্যে কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সকালের দিকে কিছু কিছু স্থানে যান চলাচল ধীর গতিতে শুরু হলেও মহাসড়কের বেশ কয়েকটি অংশে এখনো দীর্ঘ যানজট রয়েছে। এতে উত্তরাঞ্চল ও ঢাকামুখী যাত্রীদের ভোগান্তি এখনো কমেনি। এটিভি ইউএসএ ন্যাশনাল ডেস্ক। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। হন্ডুরাস ম্যাচের আগে মেসিকে নিয়ে সুখবর দিলেন স্কালোনি। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অধিনায়ক লিওনেল মেসি। শনিবার সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, মেসির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে। তিনি বলেন, লিও ভালো করছে। সে ইতোমধ্যে দলের সঙ্গে কিছু অনুশীলন শুরু করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। তার অবস্থার অনেক উন্নতি হয়েছে এবং আসন্ন ম্যাচে কিছু সময়ের জন্য তাকে দেখা যেতে পারে। প্রায় 10 দিন আগে মেজর লিগ সকারে ইন্টার মায়ামি হয়ে খেলতে গিয়ে মাংসপেশির চোটে পড়েন মেসি। এরপর থেকে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ হিসেবে বিশেষ ফিটনেস অনুশীলন ও ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে কাজ করে আসছিলেন। ফলে বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল আর্জেন্টিনার শিবিরে। বিশ্বকাপের আগে দল গোছানোর শেষ পর্যায়ে থাকা স্কালোনির জন্য মেসির দ্রুত সুস্থ হয়ে ওঠা বড় স্বস্তির কারণ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিল জাতীয় দলের তারকা ফরওয়ার্ড নেইমারের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। ব্রাজিলের প্রধান কোচ আনচেলত্তি জানিয়েছেন, নেইমার ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং তার উন্নতি সন্তোষজনক। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহে তিনি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেন বলে আশা প্রকাশ করলেন কোচ। তবে ইনজুরির 19 দিন পার হলেও মরক্কোর বিপক্ষে 13 জুনের উদ্বোধনী ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকেই তিনি মূলত জিমে অনুশীলন করেছেন। সে সাথে মাঠে সীমিত পরিসরে হালকা ব্যায়ামে অংশ নিয়েছেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, নেইমার ফিজিওথেরাপি চালিয়ে যাবেন এবং ধাপে ধাপে তার পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হবে। এটি নেইমারের সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ। এর আগে তিনি 2014, 2018, 2022 বিশ্বকাপে অংশ নিয়ে মোট 8টি গোল করেছেন। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। হলিউডের পরিচিত মুখ চরিত্র অভিনেতা জেমস হ্যান্ডি নিজের বাড়িতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। টপ গান, ম্যাভেরিক ও জুমানজি সহ
অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করা এই ৮১ বছর বয়সী অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে। হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তার প্রেমিকার ছেলে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্যালিফোর্নিয়ার তারজানায় নিজের বাড়ির সামনে বাগানে অচেতন অবস্থায় পাওয়া যায় জেমস হ্যান্ডিকে। বুধবার পুলিশ জানায় তার বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি তার। ঘটনার সূত্রপাত একটি রহস্যময় 911 কলে। ফোনে কলকারী পুলিশকে জানায়, আমি সেই মানুষ যে এক পাপাচারীকে হত্যা করেছি। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানায়, ঘটনাস্থলের কাছেই পুলিশের গাড়ি থামিয়ে নিজেই ধরা দেন সন্দেহভাজন আসামি মাইকেল গ্লেডহিল। হ্যান্ডির প্রেমিকার ৪৪ বছর বয়সী এই ছেলে মায়ের সঙ্গে ওই বাড়িতেই থাকতেন। পুলিশ জানায় এটি বিচ্ছিন্ন ঘটনা এবং জনসাধারণের জন্য কোনো হুমকি নেই। পরে গ্লেডহিলকে ভ্যান নুইস জেলে নেওয়া হয় এবং হত্যার অভিযোগে বুক করা হয়। তার জামিনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে $20 লাখ। নিউ ইয়র্কে জন্ম নেওয়া জেমস হ্যান্ডি ৬ দশকেরও বেশি সময় ধরে হলিউডে অভিনয় করেছেন। মূল চরিত্রে না থেকেও দীর্ঘ ক্যারিয়ারে তিনি NYPD ব্লু, ল অ্যান্ড অর্ডার, দ্য ওয়েস্ট উইং, এক্স-ফাইলস, লোগান, CSI, NY এবং মার্ডার শি রোড সহ অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২২ সালের টপ গান ম্যাভেরিক। এতে তিনি জিমি নামে একজন বারটেন্ডারের চরিত্রে অভিনয় করেন, যিনি টম ক্রুজের প্রেমের আগ্রহ জেনিফার কনেলির চরিত্রের সঙ্গে কাজ করেন। হ্যান্ডির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিনোদন জগতের সহকর্মীরা। বিনোদন লেখক যে ববিন তাকে অসাধারণ চরিত্র অভিনেতা বলে স্মরণ করেন। ইউসি আন্ডারকভার ধারাবাহিক নির্মাতা ডন উইন্সলে বলেন, হ্যান্ডি ছিলেন একজন দুর্দান্ত অভিনেতা এবং তার প্রতিটি অভিনয় ছিল অনন্য। ৬ দশকের দীর্ঘ ক্যারিয়ারে কখনো মূল নায়কের আসনে না বসেও অসংখ্য স্মরণীয় চরিত্রে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন জেমস হ্যান্ডি। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু হলিউডের এক অধ্যায়ের সমাপ্তি ঘটালো। এটিভি USA এন্টারটেইনমেন্ট ডেস্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে উন্মাদনা। সেই উত্তেজনায় গা ভাসিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিও। ব্রাজিলের পতাকার রঙে সেজে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছেন তিনি। তবে একদিকে দলের প্রতি ভালোবাসা, অন্যদিকে সমর্থন জানাতে গিয়ে অনুভব করেছেন এক অদ্ভুত দ্বিধা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি বিশেষ ছবি পোস্ট করেছেন হিমি। সেখানে তাকে হলুদ, সবুজ ও নীল রঙের শাড়ি পরে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যাচ্ছে। পটভূমিতে ছিল ব্রাজিলের বিশাল পতাকা। ফুটবল এবং বিশ্বকাপের পরিচিত অনুষঙ্গ ভুভুজেলা। ছবির ক্যাপশনে আত্মবিশ্বাসের সঙ্গে লিখেছেন, এবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে অনেক নেটিজেনের ধারণা ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির সহায়তায় তৈরি। যদিও এ বিষয়ে অভিনেত্রী সরাসরি কিছু জানাননি। ছবিটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং ব্রাজিল সমর্থকরা উচ্ছ্বাসিত প্রতিক্রিয়া জানান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিন্ন সুরে কথা বলেছেন হিমি। নিজের ফুটবল প্রেম ও দলীয় পছন্দের কথা খোলামেলাভাবে তুলে ধরতে গিয়ে জানান, এখন ব্রাজিলকে সমর্থন করতে গেলে মনে এক অদ্ভুত লজ্জা অনুভব হয়। তার ভাষায়, এখন ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে। অভিনেত্রী জানান, ছোটবেলা থেকে পারিবারিক প্রভাবে ব্রাজিলের সমর্থক হয়ে উঠেছেন তিনি। পরিবারের সদস্যদের দেখে সেলেসাওদের প্রতি ভালোবাসা জন্মে তার মনে, যদিও শুরুতে বিষয়টি নিয়ে তেমন সচেতনতা ছিল না। হিমির এই মন্তব্য প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। ফুটবল প্রেমীদের একাংশ বিষয়টি হালকাভাবে নিয়েছেন, আবার কেউ কেউ মজার প্রতিক্রিয়াও দিয়েছেন। এদিকে ব্রাজিলের পতাকার রঙে নিজেকে সাজানো আর অন্যদিকে সমর্থন করতে গিয়ে দ্বিধার কথা স্বীকার। হিমির এই দুই রূপই এখন আলোচনার কেন্দ্রে। বিশ্বকাপের মাঠে ব্রাজিল শেষ পর্যন্ত তার এই ভক্তের লজ্জা ঘোচাতে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। এটিভি USA বিনোদন ডেস্ক।
আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী। মার্কিন সিনেটে $70 বিলিয়ন অভিবাসন বিল পাস। ধর্মেন্দ্র প্রধানকে সরাতে হবে, যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএ এর সাথে, থাকুন সংবাদের সংস্কৃতিতে বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ বিশ্বজুড়ে বাঙালিয়ানা।